আমজাদ শিকদারের চকচকে গাড়িটা লম্বা জ্যামের কবলে। বারবার তিনি হাত ঘড়ি দেখছেন। এই নিয়ে ২০ মিনিট হতে চলল, জট ছোটার নাম নেই। এই জ্যামের মুখাপেক্ষী হবেন না বলেই প্রতিদিন ভোরে বের হন। কিন্তু আজ আর রক্ষে পাওয়া গেল না। তিনি পাশ ফিরে একবার ভাইয়ের দিক চাইলেন। আফতাব ঘুমে ঢুলছেন, একটু পরপর মাথাটা হেলে পড়ছে, আবার সোজা করছেন উনি। ভদ্রলোকের এটা দৈনন্দিন রুটিন। নাস্তাও কোনো রকম নাকে মুখে ঠুসে বের হন। এত বছরেও অভ্যাসে দাঁড়ালো না বলে মাঝেমধ্যে আমজাদ বিরক্ত হন বটে। এখনও হলেন। গাড়ি যে জ্যামে আটকে, দেখো গিয়ে হুঁশি নেই এর। তিনি কাঁচ নামালেন, জানলা থেকে বাইরে তাকালেন, গলা উঁচিয়ে বোঝার চেষ্টা করলেন জ্যামের লাগাম কতটা। না, এই জ্যাম ছুটতে আরও মিনিট 10 লাগবে। কোন কুক্ষণে যে ফ্যাক্টরিটা এদিকে নিয়েছিলেন। হঠাৎ একটা পরিচিত মুখ দেখে ভ্রু বেঁকে এলো ওনার। সতর্ক করলেন দৃষ্টি। চেনা মুখটি রাস্তা পার হচ্ছে একটু দূর থেকে। আমজাদ চিনতে পেরেই ডাক ছুড়লেন, ফয়সাল। এই যে ফয়সাল। একক উদ্ধৃতি চিহ্ন। অকস্মাৎ উঁচু কণ্ঠে, ঘুম থেকে ধরফিয়ে উঠলেন আফতাব। কে 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 কেউ না, তুমি ঘুমাও। প্রথম দফার ভতারা চিহ্ন অকাতারা চিহ্ন টলভাইয়ের শান্ত গলায়। আফতাব নিশ্চিন্তে আবার মাথা এলিয়ে দিলেন সিটে। নিজের নাম শুনে চটপট থামল ফয়সাল। ভুল শুনেছে ভেবে পা বাড়ালে আমজাদ ফের ডাকলেন। সাথে হাত নেড়ে চেষ্টা করলেন মনোযোগ পাওয়ার। ফয়সাল এতক্ষণে ওনাকে দেখল। কোচকানো কপাল মসৃণ হল সবেগে। বিনম্র পায়ে এগিয়ে এলো, সালাম দিল হাত উঁচিয়ে। এত ভদ্রতায় আরও একবার মুগ্ধ হলেন আমজাদ। জবাব ফিরিয়ে শুধালেন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এত সকালে কোত্থেকে এলে? বিকেলে এক্সাম আছে তো, তাই ওই সময়ের টিউশনিটা এখন পড়িয়ে এসছি। আমজাদ অবাক হলেন ভীষণ। টিউশনি? এখনও টিউশন করছো কেন? তোমার না চাকরি হয়েছে? একক উদ্ধৃতি চিহ্ন। ফয়সাল ওনার চেয়েও অবাক হয়ে বলল, চাকরি না তো আঙ্কেল। কে বলেছে আপনাকে? আমজাদ থেমে থেমে বললেন, হয়নি? তাহলে পিউকে পড়ানো হুট করে ছাড়লে যে? আমি ছাড়িনি তো আঙ্কেল, আন্টি ফোন করে আমাকে নিষেধ করেছিলেন পড়াতে যেতে। আমজাদ দুই চোখ ঝাপটে বললেন, কি হো? তারপর মনে পড়ল সেই দিনের ঘটনা, যখন পিউ মারিয়াকে দেখে হা হুতাশ লাগিয়ে কাতারা চিহ্ন দল, আর সে রে তারা চিহ্ন গেমেগে ফিরে এলো কামরায়। মিনা তো ইনিয়ে বিনিয়ে বলেছিলেন, ফয়সাল চাকরি পেয়েছে, তাই পড়াবে না। একক উদ্ধৃতি চিহ্ন। ব্যস্ততায় উনিও আর খোঁজ নেননি, অথচ মিথ্যে ছিল ওটা। আমজাদ বিরক্ত শ্বাস নিলেন। তারপর বললেন, মানা করলেন আর তুমিও গেলে না? আমাকে একবার জিজ্ঞেস করবে না? তোমার বাবাকে এত বড় মুখ করে বললাম আমি। ফয়সালের চেহারাটা এ যাত্রায় ছোট হয়ে এলো। নিচু কণ্ঠে বলল, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম আঙ্কেল। কিন্তু কি? সে একটু চুপ থেকে জানালো, কিন্তু ওইদিন সন্ধ্যায় ধূসর ভাই এসে আমায় ধমকা ধমকি করে গেলেন। তাই আর। আফতাব সচকিতে তাকালেন ধূসরের নাম শুনতাই। তার ঘুম শেষ। আমজাদ বিস্মিত কণ্ঠে বললেন, ধূসর? কি বলেছে? উনি যে ঠিক কি বলেছে আমি নিজেও বুঝতে পারিনি। তবে আপনাদের বাড়ির ধারেকাছেও যেতে মানা করেছেন আমায়। উনি হয়তো পিউ আর আমাকে নিয়ে ব্যতিক্রম কিছু ভেবেছিলেন, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিন্তু পিউকে ছোট বনি ভাবি। আমজাদ থম ধরে গেলেন। ওমন থমথমে কণ্ঠেই বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। কথার পিঠে এমন উত্তর আশা করেনি ফয়সাল। তার আদলে হতাশা দেখা গেল। নালিশটা কি গুছিয়ে করতে পারল না? এই সুযোগে টিউশনিটা আবার ফেরত পেলে ভাগ্য খুলত। মাস শেষে ৮,০০০ টাকা। অগত্যা ফলাফল শূন্য দেখে কথা বাড়াল না সে। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় সালাম ঠুকে বিদেয় নিল। আমজাদ তপ্ত চোখে আফতাবের দিক চাইলেন, নাক ডেকে ঘুমোচ্ছেন তিনি। আমজাদ রেগে বললেন, তুমি যে ঘুমের ভান করছ, আমি কিন্তু জানি আফতাব। আফতাব চোখ মেললেন। ধরা পড়েছেন বলে ঠোঁট উল্টে সোজা হয়ে বসলেন। ভেতর ভেতর আহাজারি লাগালেন সমানে। এখন ছেলের নামে আবার দু কথা শুনতে হবে। না, এই বাদর ছেলে এ যাত্রায় এই বুড়ো বাপটাকে শান্তি দেবে না। দেখেছ তোমার ছেলের কাণ্ড? দেখেছ? ফয়সালটাকে তাড়িয়ে একটা বন্ধু আনিয়েছে। তা সে বন্ধু পড়াতে আসে? 15 দিন এসে আর খবর নেই। আর তোমার ভাবি, সেই বা কম কিসে? দুজন মিলে আমায় কাহিনী বানিয়ে শোনাল। দাঁড়াও, এর একটা বিহিত আমি করছি। আমজাদ ফোঁসফোঁস করলেন, অথচ বিড়ালছানার ন্যায় গুটিয়ে বসে রইলেন আফতাব। ওনার চুপ থাকাটা সহ্যে না কুলোলে তিনি খ্যাক করে বললেন,
কথা বলছো না কেন? আফতাব মিনমিন করে বললেন, কি বলবো ভাইজান, কম তো বলি না ছেলেটাকে, এতেও কাজ হচ্ছে না যখন, আর শুধরাবে বলে মনেও হয় না। সাথে একটা লম্বা আক্ষেপের নিঃশ্বাস ফেললেন তিনি। শুধরানোর দরকার নেই আর, এবার সোজা এর রাস্তাতেই আগাব, ও ভুলে যায় যে আমরা ওর বাপ। আগে তোমার ছেলে, মানে পালের গোদাটাকে দেখছি, তারপর তোমার ভাবিরও হচ্ছে। আফতাব গো বেচারা ভঙ্গিতে মাথা নাড়লেন। ভাবলেন, কি যে করবেন কে জানে। অত বড় দামড়া ছেলের তোত্তারা ঘাড়ের রগ কি আর সোজা হবে? এ ছেলে ঠিক হবে না ভাইজান। আমি আশা ছেড়েছি, আপনিও ছেড়ে দিন। আজ টানা 3 দিন পর সাদিফের পা পড়ল অফিসে। এমন নয় সে ছুটিতে ছিল, ইচ্ছে করে আসেনি। একমাত্র অনুষ্ঠান ব্যতীত, ঝড় তুফানেও যে ছেলে কামাই করে না, সে অফিসমুখ হয়নি কদিনে। অফিসের বস, তাকে ফোন করে করে হয়রান প্রায়। একটা বার সংযোগ পাননি, পাবেন কি করে। সাদিফ সিম শুদ্ধ খুলে রেখেছিল। খেতেও নিচে নামেনি, সন্ধ্যায় আড্ডা দিতে আসেনি, হইচই করেনি পিউদের সাথে। রুমে খেয়েছে, ঘুমিয়েছে, কাজ শেষে বন্ধ করেছে দৌড়। উইদিনের পর জবা বেগম যতবার ঘরের সামনে যেতেন, দরজা বন্ধ। পিউও ডাকেনি, তবে ভেতর ভেতর সবাই চিন্তিত ছিল ওকে নিয়ে। সাদিফকে দেখে কিতকাল তৃষ্ণা সমেত চেয়ে রইল মারিয়া। নিষ্পলক, নিশ্চল সেই দৃষ্টি। যেন 3 দিন নয়, 3 যুগ পর মানুষটা সামনে এসেছে ওর। এই 3 দিন কি মারাত্মক ছটফট সে করেছে কেউ জানে না। কতবার ফোন দিয়েছে, বন্ধ। একবার চেয়েছিল ও বাড়ি যাবে, পারেনি। প্রতিদিন সাদিফ তার পাশ কাটিয়ে যাওয়ার সময় একবার তাকাত, মৃদু করে হাসত, অথচ আজ সোজা ঢুকে গেল কেবিনে, যেন এক যন্ত্রমানব হেঁটে গেল। ফিরেও দেখল না ওকে। মারিয়া সারাটা বেলা কাজে মন বসাতে পারল না। আজ করতে পারছে, মানুষটা ভালো নেই। হয়তো পিউ রাজি হয়নি, হওয়ার তো কথাও না। কিন্তু সাদিফকে নিয়ে ভাবতে বসে সব গরমিল হচ্ছিল তার। কাজে ভুল করছিল বারবার, সব ভুলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। লাঞ্চ টাইম পড়তেই মারিয়ার উসখুস প্রগার হল। চাতকের ন্যায় খানিকক্ষণ অপেক্ষা চালাল। এই বুঝি সাদিফ বের হয়। গতবারের মতো এসে আবদার তারা চিহ্নরে একসাথে খাওয়ার, কিন্তু সময় কাটলেও তার দেখা নেই। শেষে অধৈর্য হয়ে পড়ল সে। নিজেই সাহস জুগিয়ে উঠে দাঁড়াল। অফিসের নিয়ম অনুযায়ী, একজন সামান্য কর্মচারী চাইলেই ম্যানেজারের কক্ষে যেতে পারে না, যতক্ষণ না তাকে ডাকা হয়। কিন্তু মারিয়া এই নীতির ধারল না আজ। তার মন বলছে সাদিফ ঠিক নেই। যখন পাশ থেকে যাচ্ছিল কেমন মনমরা লাগছিল দেখতে। এসব জেনে বুঝেও এভাবে পুতুল সেজে বসে থাকার মানে হয় না। মারিয়া ত্রস্ত এগিয়ে যায়, কাছের দরজায় 2 বার টোকা দিয়ে নরম গলায় প্রশ্ন পাঠায়, আসবো স্যার? আসুন। মারিয়া বুক ভরে শ্বাস টেনে ভেতরে ঢুকল। সাদিফ কপালে এক হাত ঠেস দিয়ে আরেক হাতে কলম ধরেছিল। একজন ঢুকেছে টের পেয়ে আলসে ভঙ্গিতে চোখ তুলল। মারিয়াকে দেখতেই সচেতন হল সেই দৃষ্টি। মসৃণ ভুরু গুছিয়ে এলো এক জায়গায়। বলল, আপনি? একক উদ্ধৃতি চিহ্ন, কণ্ঠে অল্পস্বল্প বিস্ময়। মারিয়া এগোচ্ছে না, স্থির দাঁড়িয়ে, তবে চাউনি অবিচল, যেন পরখ করছে ওর ফর্সা, গোল মুখ বিবর। সারা শব্দ না পেয়ে সাদিফ বলল, আপনাকে কিছু বলেছি? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া নড়ে ওঠে, নিজেকে সামলে নেয় দ্রুত, অগোছালো দৃষ্টি মেঝেতে ফেলে। সাদিফ কি বুঝল কে জানে। সামনের চেয়ার দেখিয়ে বলল, বসুন মারিয়া। মারিয়া চকিতে তাকায়, বুক মুচড়ে ওঠে মুহূর্তে। প্রথমবার সাদিফের মুখে নিজের ঠিকঠাক নামটা কদাচিৎ থেকে। হৃদয় নিংড়ে তারা চিহ্ন ননা পায়। অথচ সামলে নেওয়ার প্রবল ক্ষমতা আজও বাঁচিয়ে দেয় ওকে। ঢোক গেলার সাথে, সেই কান্নাটুকুও গিলে ফেলল প্রযত্নে। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকবেন? আসুন। সাদিফের কণ্ঠ সুস্থির, তবে বেশ ভাঙা। মারিয়া ঘাড় ঝাঁকায়, ধীরুজ কদম সামনে বাড়ায়। প্রথমবার ওর কেবিনে এলো সে। ছোট খাটো কেবিন, দেয়ালে একটা মাঝারি আকারের এসি ঝুলছে। তার পাশের দেয়ালে 1 হাত বড় সাইজের ঘড়ি। একটা চৌকোনা টেবিল, সামনে 2টো ফোমের চেয়ার। ওহ, কোনায় একটা ক্যাবিনেট, আর পানির ফিল্টার। মারিয়া আশেপাশে একবার চোখ বুলিয়ে কাছে এল। বসল সাদিফের সামনের কেদারায়। চোখে চোখ পড়তেই নিজেকে ফুটবল মনে হল খুব। যতটা সাহস নিয়ে এসেছিল, এখন তার কিচ্ছুটি নেই। সবটা গুলিয়ে গিয়েছে কেমন। তার মতো চটান চটান কথা বলা মেয়েটাও ভালোবাসার মানুষের সামনে এলে চুপ মেরে যায়। সাদিফ ফাইল বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মারিয়াকে অপ্রতিভ লাগছে, যেন কত কিছু বলবে,
আসছে না মুখে। সে স্থির গলায় শুধাল, হঠাৎ এলেন যে? মারিয়া জিভে ঠোঁট ভেজায়, কথা খোঁজে, সময় নিয়ে প্রশ্ন করে, ঠান্ডা লেগেছে আপনার? না। কেন? গলা বসে গেছে। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। ওই দিন অত কাদার পর থেকেই গলা তারা চিহ্ন গেছে। এখনও ঠিক হয়নি শেষ কবে এত চিল্লিয়ে কে তারা চিহ্ন দিছিল সে জানে না। মারিয়া চিন্তায় পড়েছে, সে কি কথাটা তুলবে, ওঠাবে প্রসঙ্গ? সাদিফের মুখ দেখে দ্বিধাবোধ হচ্ছে। যদি তারা চিহ্নটা ঘাতারা চিহ্ন এই নুন ছেটানো ভাবে। অথচ সাদিফ নিজেই বলল, পিউকে আমি উপহারটা দিতে পারিনি। একক উদ্ধৃতি চিহ্ন। কথাটা কেমন শোনাল না, যেন হাজার খানেক বেতারা চিহ্ন থোতা আর মর্মতারা চিহ্ন অন্ত্রণা মিশে হেথায়। মারিয়ার হয়তো খুশি হওয়া উচিত, কিন্তু সাদিফের ব্যথাতুর আওয়াজ সরাসরি বুকে গিয়ে বিঁধল। মনে হলো একটা তীর এসে সাই করে গেথে গেল বক্ষের বাপাশে। সব কিছু জেনেও সুধাল, কেন? পিউ নেয়নি? এ যাত্রায় হাসল সাদিফ। উদাস তার স্বর, নেবে কি? ওর কাছেই তো যায়নি মারিয়া। এর আগেই কিছু দৃশ্য আমাকে সারাজীবনের মতো থামিয়ে দিল। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার আগ্রহ জন্মাল খুব। কি সেই দৃশ্য জানার জন্য উচাটন লাগল। আগেভাগে কিছু না জানলেই ভালো হতো হয়তো, এতটা অস্বস্তি থাকত না। তবু খুশুখুশি জিভ নিয়ে চুপ রইল সে। সাদিফ নিজেই বলল, খুব খুশি ছিলাম আমি। উত্তেজিত ও। পিউ কি বলবে, ওর রিয়াকশন কেমন হবে এসব নিয়ে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষমেশ এমন কিছু জেনেছি, এমন অপ্রিয় কিছু সত্যি, যার স্রোত আমার সব আনন্দ খড়কুটোর মতো ভাসিয়ে ডুবিয়ে দিল। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া নিশ্চুপ, মাথাটাও নামিয়ে নিল নিচে। জানতে চাইবেন না, কি সত্যি? পিউ ধূসর ভাইকে ভালোবাসে, তাই তো? কথাটা মুখ ফসকে বলে ফেলল সে। খেয়াল পড়তেই থমকে গেল নিঃশ্বাস। আতারা চিহ্ন তঙ্কিত, কম্পিত নেত্রে তাকাল। সাদিফ অত্যাশ্চর্যর ন্যায় চেয়ে তার দিক। চোখে মুখে চমক, হকচকানোর ছাপ। যা দেখে তার সতারা চিহ্ন অঙ্কা বাড়ল, ভতারা চিহ্ন অহল। সাদিফ বিস্ময়াহত কণ্ঠে বলল, আপনি জানতেন? মারিয়া অস্বীকার করল না। ওপর নিচে মাথা ঝাঁকাতেই সাদিফ তারা চিহ্ন তেরো ন্যায় বলল, জেনেও চুপ ছিলেন? কেন বলেননি আমায়? সেদিন যখন যাব বলেছি, আটকালেন না কেন? কেন? শেষ কেন টাই উঁচু হল আওয়াজ। মারিয়া কেঁপে ওঠে, থেমে থেমে জানায়, আমি বললে আপনি ভুল বুঝতেন, হয়তো বিশ্বাসও করতেন না। ভালোবাসার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব অদ্ভুত হয়। চাক্ষুষ প্রমাণ ছাড়া আমরা অপর পাশের মানুষটাকে অবিশ্বাস করতে পারি না। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর ওর দিক চেয়ে কাতর কণ্ঠে বলল, আমি চেয়েছিলাম বলতে, বিশ্বাস করুন, কিন্তু সেদিন আপনার মুখে পিউয়ের প্রতি দৃঢ়তা দেখে আর পারিনি। যার প্রতি আপনার এত আস্থা, সেসব আমার সামান্য কিছু কথায় নষ্ট হোক আমি চাইনি। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফের সাদাটে চিবুক শক্ত, চশমার কোণা থেকে দেখা যাচ্ছে দুটো তপ্ত আখি। মারিয়া থামলে সেই নেত্র এক হল। খুব জোরে এলো শ্বাস ফেলার আওয়াজ। তারপর তাকালো, সোজাসুজি সুধাল, কবে থেকে জানতেন? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া জিভে ঠোঁট ভেজায়, আস্তে ধীরে বলে, অনেক আগে থেকে, ভাইয়ার কাছে শুনেছিলাম। ধূসর ভাই পিউকে ভালোবাসেন, এটা ওনার কাছের দূরের প্রায় সবাই জানে। সাদিফ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিল চেয়ারে। ঢোক গিলে বলল, সবাই জানে? কি আজব, এক বাড়িতে থেকে শুধু আমিই জানলাম না। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া বলতে নেয়, এখানে তো আপনার। একক উদ্ধৃতি চিহ্ন। সে থামিয়ে দেয়, হেসে বলে, আপনি ঠিকই বলতেন মারিয়া, চারটে চোখ লাগিয়েও আমি অন্ধ। না হলে আমার এত কাছে, এত সামনে দুটো মানুষের লুকোচুরি প্রেম ধরতে পারলাম না। মাঝে মধ্যে মনে হতো কি জানেন, পিউ ভাইয়াকে নিয়ে আগ্রহী। যেখানে আমি ডেকেও পাই না, সেখানে ভাইয়ার সব কাজেও যেচে ছুটে হাজির হয়। কিন্তু যেদিন চশমা ভাতারা চিহ্ন গায়ে আমি পিউকে বকলাম, আর ভাইয়া আমায় শাসাল, সেদিন মনে হল, ভাইয়া ওকে বকলেও অধিক স্নেহ করেন, তাই তো আমার বকা ঝোঁকাটা তার সহ্য হয়নি, আর অত আদর করলে ছোটরা তার পেছনে ঘুরবে স্বাভাবিক। আমি কত বোকা। ওই দিন ভাইয়ার সাতারা চিহ্ন সানোর আড়ালে যদি স্নেহ না খুঁজে বুঝতাম, ওটা পিউয়ের প্রতি ওর ভালোবাসা, ওর টান। হয়তো আমার ভালোবাসা সেদিনই লাগাম টেনে নিত। এতখানি গড়াত না। আফটার অল, আমি তো আর সিরিয়ালের বেহা ভিলেন নই, যে কেউ ভালোবাসে না জেনেও তাকে পাওয়ার লোভে উঠেপড়ে লাগব।
একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ প্রশস্ত হাসল, কিন্তু এর পেছনের নিঃসৃত কষ্ট করায় গণ্ডায় অনুভব করল মারিয়া। সেই নিজেও তো একই নৌকার মাঝি, যেই নৌকার বৈঠা চলে একতরফা প্রেমে। ছেঁড়া পাতলা পাল ওরে মন ভাতারা চিহ্ন নার নামে। সাদিফের ভীষণ ফর্সা মুখের দিক চেয়ে জ্বলে উঠল তার দৃষ্টিযুগল। বুক চিরে নির্গত হল কিছু নি তারা চিহ্ন হতো প্রশ্বাস। সাদিফ অতটা কাছে গিয়েও তার ভালোবাসার মানুষকে কিছু বলতে পারেনি, যেমন পারছে না সে। এর থেকে পীড়াদায়ক আর কি আছে? তাদের মধ্যে আগে যেই ঠাটবাটের ভেদ ছিল, এখন আরও একটা কারণ যোগ হল শুধু। সাদিফের চাউনিতে পিউয়ের প্রতি অঢেল ভালোবাসা দেখেও সে ওই মনে নিজেকে বসাতে চায় না। তার চেয়ে চলুক না, জীবন যেমন চলছে। আপনি কখনো জানবেন না সাদিফ, আপনার এই শুভ্র মুখবিবর আমার স্বস্তি নিদ্রার সন্ধি। কখনো জানবেন না, আপনার কণ্ঠ শোনার আশায় আমি কতটা ব্যাকুল, ছটফটে। কখনো জানবেন না, আপনার সাথে এই গোপন বিচ্ছেদের যন্ত্রণায় আমি নিঃশেষ প্রায়। তবুও আমার মনের অবস্থা আপনার কাছে এমনই অপ্রকাশিত থাকুক। থাকুক এমন অজ্ঞাত। প্রার্থনা করি এসব যেন কখনো না জানেন। এইভাবেই আপনি হবেন আমার জীবনের আরেকটি না পাওয়া সুখ, আমার হৃদয়ের প্রথম প্রেমে পড়া ব্যর্থ ভালোবাসা। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বলতে গেল, জানেন মারিয়া, কিন্তু কথা সম্পূর্ণ হল না তার। মারিয়ার চিন্তার ভেতর থেকেই তারা চিহ্ন ননার বাদ ভে তারা চিহ্ন নিয়ে এলো। হাঁসফাঁস করে ফুপিয়েকে তারা চিহ্ন দিয়ে উঠল সে। অনুরোধ করল, প্লিজ আমাকে মারিয়া ডাকবে না, দোহাই লাগে, শুনতে পারছি না আমি। বলতে বলতে তার তারা চিহ্ন ননার গতি বাড়ে। সাদিফ তাজ্জব হল, গোল চোখে চেয়ে রইল। হঠাৎ তারা চিহ্ন ননায় সে বিহবল বনে গিয়েছে। মারিয়া কেঁদে কেটে ভনিতাহীন জানাল, আপনার মুখে আমি ম্যালেরিয়া শুনতে চাই, অন্য কিছু নয় সাদিফ। একটা বিস্ময় না কাটতেই আরেকটার তোপে স্তম্ভিত সাদিফ। কণ্ঠে অবিশ্বাস ঢেলে নিশ্চিত হতে সুধাল, আপনি আমাকে নাম ধরে ডাকলেন? সহসা মারিয়ার তারা চিহ্ন ননা থামে। সজাগ চোখে তাকায়, জিভ খসে ডেকে ফেলেছে বলে সাফাই দিতে বলল, না মানে। তার ভীত ভেজা লোচন দেখে হেসে ফেলল সাদিফ। টেনেটুনে আনা হাসি নয়, বরং প্রাণখোলা হাসিটা ওষ্ঠপুটের রাজ্যের কানায় কানায় বিছিয়ে গেল এবার। বলল, আমি কখনো আমার জুনিয়রের মুখে নিজের নাম শুনিনি, আজই প্রথম। মন্দ লাগেনি কিন্তু। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া আই ধাই করে বসে রয়, দুহাতের আঙুল কোচলায় সমানে। তার অপ্রস্তুত চেহারা দেখে সাদিফ বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি। এর মধ্যে টেবিলে রাখা টেলিফোন শব্দ করে বাজে। সাদিফ রিসিভার তুলল, কথা শেষ করে তাকালো, জানালো, বসো ডাকছেন। বিনা নোটিশে 3 দিন ছুটি কাটিয়েছি, অপেক্ষায় ছিলাম এটার। যাকগে, শুনে আসি। সে উঠে দাঁড়ালো, সাথে সাথে দাঁড়ালো মারিয়াও। মেয়েটা তখনও বিভ্রান্ত। সাদিফ এগোতে গেলে ইতস্তত করে বলল, আপনি সত্যিই কিছু মনে করেননি তো? সে ঘুরে চায়। মারিয়া যত্র চোখ নামাল। সাদিফ বলল, না, সত্যি তো। কি করলে বিশ্বাস হবে? কথাটা এমনি বলেছিল, অথচ মারিয়া ব্যস্ত ভঙ্গিতে প্রস্তাব তারা চিহ্ন রল। ছুটির পর আমার সাথে বের হলে। সাদিফ কপাল কোচকাতেই বলল, আপনি কিছু বললে আমি কিন্তু কখনো না করিনি। আজকে কি আমি না শুনব? সাদিফ হাসল, যেতে যেতে বলল, ঠিক আছে। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার ঠোঁট দুদিকে সরে গেল। হাঁপ ছেড়ে বাঁচার ন্যায় দীর্ঘ নিঃশ্বাস টানল। কোমল নেত্রে দেখল সাদিফের প্রস্থান। এই মানুষটার থেকে যত দূরে যেতে চাইছে, প্রকৃতি যেন তত টেনে আনছে কাছে। পিউয়ের কিচ্ছু ভালো লাগছে না আজকাল। কোথাও মন বসছে না, হোক সেটা ফোনে, হোক পড়ার টেবিলে, হোক বসার ঘরের আড্ডায়। সেই কক্সবাজার থেকে ফেরার পর ধূসরের সাথে ঠিকভাবে দেখা হচ্ছে না ওর। না একটু কণ্ঠ শুনছে মানুষটার, না হচ্ছে আগের মতো চোখাচোখি। সে যে ভীষণ ব্যস্ত, দৌড় ঝাঁপ করছে খুব। ভোরে বেরিয়ে অফিস করছে, এরপর ছুটছে পার্টি অফিসে, সেখান থেকে আবার অফিস। ফিরতে ফিরতে রাত গড়ায়। পিউ কুলোতেই পারে না তার রুটিনের সাথে। ক্লান্ত হয়ে ফেরে বিধায় রুমেও ঢোকে না। আর এই নিয়েই তার অবস্থা করুন। মন আর চোখ দুটোর দখলেই যে সেদিনের রাত, সেদিনের মুহূর্ত। অথচ তারপর থেকে মানুষটাকে একটু ছুঁয়ে দেখেনি। ওনার সময় কই তার কাছে আসার, তার দিকে তাকানোর। আজ সকালেও কি তাড়াহুড়ো করে বের হল। আজকেই যে নির্বাচন, ফিরেও দেখল না ওকে। একটু তাকালে কি হতো শুনি? সপ্তদশী মেয়ের অভিমান হয়।
প্রেমিকা সুলভ মনের প্রতিটি কোণায় অন্ধকার নামে সেই অনুরাগের তোপে জবার ন্যায় লালিত অধর ভে তারা চিহ্ন নিয়ে উঠে আসি উঁচুতে। বিড়বিড় করে বলে, আবার আসুক বলতে, পিউ বিয়ে করব তোকে। বউ হবি আমার, হব না আপনার বউ। পার্টি অফিসকে বিয়ে করুন গিয়ে। ইকবাল ভাইকে বউ বানান, থাকেন তো সারাদিন ওদের সাথেই, আমাকে কি দরকার। বলতে বলতে বারান্দা থেকে এসে বিছানার ওপর ধপ করে বসল সে। কিছুক্ষণ পর ফোন বাজল, রিংটোন শুনে তিতিবিরক্ত হয়ে তাকালো পিউ। স্ক্রিনে তানহার নম্বর দেখে রিসিভ করল। অথচ হ্যাঁ না বলার আগেই ভেসে এলো মেয়েটির উদ্বিগ্ন, অধৈর্য কণ্ঠস্বর। টেস্টের রেজাল্ট বেরিয়েছে, দেখেছিস? ধূসর হুলস্থুল বাঁধিয়ে কাজ সারছে। ব্যস্তভাবে দেখছে ঘড়ির কাঁটা। 2টোর দিকে কেন্দ্রে পৌঁছানো জরুরি। আজকে ভোট। কার্যক্রম শুরু হবে জোহরের পর। পাশাপাশি চিন্তিত সে, ওই দিন প্রতিপক্ষের হঠাৎ তারা চিহ্নক্রমণ। সোহেল যতটা বলেছিল অতটা হয়নি, তবে হুমকি দিয়েছে সত্যি। এই নিয়ে বেশিরভাগ সদস্যরাই সিটিয়ে আছে ভতারা চিহ্নয়ে। সামনে নির্বাচন বিধায় তারাও পাল্টা কিছু করেনি। একবার খলিল জিতলে উচিত জবাব পাবে ওরা। কিন্তু এখন ইকবাল একা কি করবে কে জানে। কেউ না মতারা চিহ্নরা অবধিও সিরিয়াস হতে পারে না। সারাক্ষণ ফাজলামি, চিন্তায় ধূসরের মাথা ব্যতারা চিহ্ন থা উঠল। এদিকে কক্সবাজারের গ্যাপটুকুতে অসংখ্য ফাইল জমা পড়েছে অফিসে। ইদানিং আমজাদ ভীষণ কড়াকড়ি লাগিয়েছেন। সঙ্গে তার ভাই ভক্ত বাপ তো আছেই। নতুন নিয়ম করেছেন দুজন, প্রতিটি ফাইল পাশ হওয়ার আগে ওকে দিয়ে দেখাবেন, ওর সই নেবেন, এরপরে ডিলে নামাবেন তারা। ধূসর বুঝে পেল না এতটা করার কি দরকার। আগে তো এসব ওনারাই করতেন। ধূসর তাড়াহুড়োতে, কিন্তু মনোযোগী। হাতের কাজ যত দ্রুত শেষ হয় তত ভালো। এর মধ্যে একবার ইকবালকে কল করল। সে ধরল রাতারাতি, কিন্তু প্রচুর শব্দ, গাড়ি, ঘোড়া, চেঁচামেচির। ইকবাল একটু দূরে গিয়ে দাঁড়াল। হ্যাঁ বল। ধূসরের ফোন স্পিকারে দেওয়া। কি অবস্থা ওখানকার? এই মাত্র এজেন্ট বসালাম, একটু পর শুরু হবে। তুই কখন আসবি? চলে আসব। আশরাকের লোকজন আছে? হ্যাঁ থাকবে না আবার। কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে। তবে হাত খালি, অস্ত্র টস্ত্র তো দেখছি না। পুলিশ আছে না? ভতারা চিহ্ন অপেয়েছে বোধ হয়। ইকবাল হা হা করে হাসল। ধূসর বলল, আচ্ছা ছাড়, তোরা একসাথে থাকিস। খলিল ভাইকে ওখানে যেতে মানা করেছি। আপাতত ওনার কেন্দ্রে না আসাই ভালো। আর আমি 1:30টার ভেতর পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ভালো লাগে না তোকে ছাড়া, একা একা লাগছে। মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বউ ছাড়া বেড়াতে এসেছি। ধূসর ফোনের দিক চেয়ে নাক চোখ কোচকাল। এই ছেলের ফাজলামো কোনো দিন যাবে না। অতিষ্ঠ ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে লাইনকা তারা চিহ্ন টলসে। ঘড়ির কাঁটায় যখন রাত 1:20 বাজে তখনও কাজ শেষ হল না। আজ কি একটু বেশিই ফাইল রেখে গিয়েছে? ধূসর বুঝল, এগুলো শেষ করতে বিকেল গড়াবে তার। বাকিটা নির্বাচন শেষে এসে করে যাবে, না হলে বাড়িতে দেখবে, ভেবে উঠে দাঁড়াল। গেল সোজা আমজাদের কেবিনে। আফতাব সামনের চেয়ারে বসে তার চা খাচ্ছেন দুজন, সাথে হাসিমুখের গভীর আলোচনা। সে যেতেই সেই আলোচনা স্থগিত সেখানে। সাথে চোখমুখ গম্ভীর হল। ধূসর ভেতরে ঢুকে বলল, আমি বের হচ্ছি বড় আব্বু। একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ 2 ভ্রু উঁচিয়ে বললেন, ফাইলগুলো শেষ করে ফেলেছ? এত তাড়াতাড়ি? একক উদ্ধৃতি চিহ্ন। না, শেষ হয়নি। হামিদ পিয়নকে বলেছি বাড়িতে পাঠাতে, ওখানে দেখে নেব। একক উদ্ধৃতি চিহ্ন। এত তড়িঘড়ি করে যাচ্ছ কোথায়, জানতে পারি? ধূসর হাতঘড়িতে একবার চোখ বুলিয়ে জানাল, রাতে বলেছিলাম, আজ নির্বাচন আমাদের। আম অলরেডি লেট বড় আব্বু, আই হ্যাভ টু গো। ধূসর ঘুরতে গেলেই আমজাদ চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন, বললেন, এটাত কথা ছিল না ধূসর। এভাবে মাঝপথে অফিস ফেলে যখন তখন পার্টি অফিসে ছুটবে, কই এরকম তো আগে বলনি। আমার আজকে ওখানে থাকাটা দরকার। আমজাদের কণ্ঠ ভারী হল। দরকার সেটা ব্যবসায় আসার আগে ভাবনি ধূসর? এটা তোমার বাপ চাচার ব্যবসা বলে যখন ইচ্ছে বের হবে, যখন ইচ্ছে ঢুকবে। কেন, অফিসের নিজস্ব নিয়ম নেই? এমনিতেই বেড়াতে গিয়ে 3 দিন কাটিয়েছ। এসে থেকে একটা গোটা দিন তোমাকে অফিসে পাওয়া যায়নি। তুমি আসার পর আমার এতগুলো ফাইল পেন্ডিং থাকে, এর আগে এরকম কখনো হয়নি। তোমাকে আমরা ব্যবসায় লাভের জন্য এনেছি, লসের জন্যে নয়। একক উদ্ধৃতি চিহ্ন। এক নাগারে বলে দম নিলেন তিনি।
ধূসরের এতক্ষণের নরম চিবুক শক্ত হল। আমজাদ বললেন, 2 নৌকায় পা দিয়ে আর কত? শেষমেশ নিজের সাথে ব্যবসাটাও ডুবিও না। এরকম খামখেয়ালি করলে কোন ভিত্তিতে ব্যবসা তোমার ওপর ছেড়ে দেব আমরা? আমাদেরও বয়স হচ্ছে, আর কদিনই বা কাজের হাত শক্ত থাকবে। নিশ্চয়ই তোমার বাবা আর আমার এত পরিশ্রমের অফিস কোনো বেখেয়ালি, উদাস, অযোগ্য লোককে তুলে দেব না, তাই না? আফতাব নীরব দর্শক, একবার ভাইকে দেখছেন, একবার ছেলেকে। মাঝে মধ্যে চুমুক দিচ্ছেন চায়ে। ধূসর হাত মুঠো করল, আত্মসম্মানে প্রচণ্ড ঘা লেগেছে তার। আমজাদ ফের বললেন, অফিসে ঢুকলে কেউ বসো না, কেউ বসের ছেলেও না। সবাই এক, সবার লক্ষ্য এক, আর সেটা কোম্পানিকে টপে পৌঁছানো। সেখানে তুমি কেন ছাড় পাবে? তা ধূসর মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, আর কিছু বলতে হবে না, আমি আমার কাজ শেষ করে তবেই যাব। আর একটা কথাও শুনল না। গটগট করে কেবিনের দিক হেঁটে গেল। আমজাদ সেদিকে চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস নিলেন। গ্লাস তুলে ঢকঢক করে পানি খেলেন। মেকিরা তারা চিহ্ন গনিয়ে এতগুলো কথা বলতে ভীষণ বেগ পোহাতে হয়েছে। ঘাড় ঘুরিয়ে আফতাবের দিক চাইলেন, তারপর ভ্রু উঁচিয়ে বিজয়ী হেসে শুধালেন, কি, কেমন জব্দ করলাম? আফতাব হেসে দুপাশে মাথা নেড়ে বললেন, তুমি পারো ভাইজান। একক উদ্ধৃতি চিহ্ন। দুপুর গড়িয়ে বিকেল তখন। ধূসর রাগে খেতেও বের হয়নি। হামিদকে দিয়ে খাবার পাঠালে অমনি ফেলে রেখেছে। ওদিকে ভোট গ্রহণের সময় শেষ। ইকবাল সহ পার্টি অফিসের মোটামুটি সবাই লাগাতার ফোন করছিল তাকে। এমনকি খলিল। শেষে অসহ্য হয়ে ধূসর সাইলেন্ট করে রেখেছে। হাতের একটা ফাইল শেষ না হতেই পিয়নকে দিয়ে আরেকটা পাঠানো হয়। ধূসরের বুঝতে বাকি নেই এইসব 2 ভাইয়ের ইচ্ছেকৃত। অন্য সময় বের হলে কিচ্ছু বলে না, কারণ সে ফাঁকি রাখেনি বলার। আজ একটু সুযোগ পেয়েছে, অমনি 10 কথা শোনাল। ধূসরের মেজাজ তেতে আছে। ভোটের ফলাফল কি হলো কে জানে। সে একবার ফোনের সাইড বাটন চাপল। ঘড়িতে 4টে পার হয়েছে। ভোট গণনা কি শুরু হয়েছে? এতক্ষণে তো হওয়ার কথা। কে জিতেছে কে জানে। ফলাফল জানতে ভেতরটা উসখুস করছে। কেবিনে টিভি থাকলেও বোঝা যেত। সব চিন্তা ঝেড়ে সে মন দিল ফাইলে। বুধ হয়ে পড়ল যখন, ঠিক তখন ইকবাল কল দিল আবার। আলো জ্বলতে দেখে ধূসর একবার আর চোখে তাকায়। তবে ধরল না। ধরলেই এক কথা বলবে, কখন আসবি, আসছিস না কেন? ধূসর কপাল ঘষল আঙুলে। এর মধ্যে কেবিনে টোকা পড়ে। আফতাব মাথা ঢুকিয়ে উকি দিলেন। শুধালেন, কি করছ? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর নাক ফুলিয়ে তাকায়। জবাব দেয়, ক্রিকেট খেলছি। একক উদ্ধৃতি চিহ্ন। আফতাব থতমত খেলেন। ছেলে যে বেজায় চটে আছে। না হলে ফাইল সামনে নিয়ে বলছে ক্রিকেট খেলছে। বাপের সাথে মশকরা। কিন্তু না, তিনিও দমে যাবেন না। ভাইজান বলেছেন আজ শক্ত থাকতে হবে। খাবার খাচ্ছ না কেন? ধূসরের নিরুৎসাহিত উত্তর, কাজ করতে দাও, বিরক্ত করো না। আফতাব আর কথা পেলেন না। বললেন, কিছু লাগলে হামিদকে ডেকো। ধূসর উত্তর দেয় না, চোখ ফাইলে। ছেলেকে নিরুদ্বেগ দেখে তিনি বেরিয়ে গেলেন। এর মধ্যে স্ক্রিন জ্বলল। ইকবালের মেসেজ এসছে। ছোট ছোট কটা অক্ষর উকি দিচ্ছে সেথায়। স্ট্যান্ড অফ ভোটে জিজ ধূসো। ধূসরের বুক ছ্যাত করে উঠল। তীব্র ভতারা চিহ্ন অহানা দিল মনে। আশরাত কি কিছু করেছে? অস্থির চিত্তে অবিলম্বে ইকবালকে কল দিল সে। রিসিভ হতেই রুদ্ধশ্বাসে শুধাল, কি হয়েছে? প্রথম দিকে প্রচণ্ড আওয়াজ। কিচ্ছু শোনা যায় না। ধূসর হ্যালো হ্যালো করে অশান্ত হয়ে পড়ল। ইকবালের সাড়া নেই। শেষ দিকে একটু গোঙানির শব্দ এলো কানে। সেই শব্দ মস্তিষ্কে তুখোরভাবে বাজল তার। কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটল। কি হয়েছে ইকবাল? হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, একক উদ্ধৃতি চিহ্ন। কথা বলতে বলতে দাঁড়িয়ে গেল সে। কিছুক্ষণ সাড়া নেই, সব নিশ্চুপ। একটু পর ইকবালের নিভু স্বর ভেসে এলো, ওরা হামলা করেছে ধূসর, গুলি লেগেছে আমার, আমি। তারপর ফোন কেটে গেল। ধূসরের মাথার শিরা দপদপ করে লাফিয়ে ওঠে। হৃৎপিণ্ড থমকে যায়। উৎকণ্ঠিত ভঙ্গিতে কপাল মুছে কল দিতে থাকে। ইকবাল ধরছে না। পরপর সোহেলকে দিল, সেও না। একে পার্টি অফিসের যাদের নম্বর আছে সবাইকে কল দিল, এমনকি খলিলকেও। কেউই ধরছে না দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। ফাইলপত্র ওমন ফেলে রেখেই এক প্রকার ছুটে বের হলো ধূসর। আমজাদ ওকে ছুটতে দেখে বাইরে এলেন।
পিছু ডাকবেন এর আগেই ধূসর হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। তিনি অবাক হলেন, যা দোজ দিয়েছিলেন, ওর তো যাওয়ার কথা নয়। গেল কেন তবে?